হেমন্ত মান্না কোনো লড়াই ছিল? প্রথম আমি যখন যেতাম তখন উনি আমাদের সামনে তো বলতেন না, কিন্তু একটু বোঝা যেত কি এমন গান করে। শেষের দিকটায় দুজনের খুব ভাব হয়েছিল জানো। নিজে শাস্ত্রীয় সঙ্গীতে এত ট্রেনিং, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো একজন মানুষকে এইরকম সাকসেসফুল হতে দেখলে কি মনে হয় যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চার বাইরেও একটা রাস্তা আছে? হ্যাঁ, একদম। চর্চার বাইরে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে অন্তরটা। লতা আশা দুজনকে দেখেছো, বম্বেতেও তুমি গান গেয়েছো। এদের সম্পর্কে শোনা যায় যে এরা ভীষণ ভীষণ আগ্রাসী এবং সেই সময় কাউকে জায়গা দিতেন না। আমার খুব খারাপ লাগে যখন বলে না লতা মঙ্গেশকর এই করেছে, আশা ভোসলে ওকে গাইতে দেয়নি, অনেক শিল্পীরাই বলেন, আমি বিশ্বাস করি না। সলিল চৌধুরী এখনো সবাই বলেন যে অবিশ্বাস্য একজন প্রতিভা, এবং শোনা যায় একজন কিংবদন্তি গায়িকা তাকে বিয়ের প্রস্তাব অবধি দিয়েছিলেন। এটা কি সত্যি? শুনেছি জানো, বললেন যে এরকম একটা ঘটনা ঘটেছিল, তোকে বলছি তুই কাউকে বলবি না, যে আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি পারিনি। গাইছি তো হঠাৎ দেখি লাল টি শার্ট পরা উত্তম কুমার, ওরে বাবা! আর গান, আমি দুনিয়া ভুলে গেছি তখন জানো। এখনকার যে মিউজিক ডিরেক্টররা, তোমার এত হিট আছে প্লেব্যাকে, এখনকার মিউজিক ডিরেক্টররা ডাকেন না কেন হিমন্তী শুক্লাকে? ইয়াং পিপলরা হয়তো ভাবে উনি রবিশঙ্করের গান গেয়েছেন, আলী আকবর খাঁ সাহেবের গান করেছেন, কিন্তু আমাদের এই গানগুলো বোধহয় ও নিতে পারবে না। কিন্তু আমি পারবো, আমার ডাকে না। ওই আমাকে একটা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেয়া হয়েছে, সেইটা নিয়ে শিল্পী মহলে কত বাজে কথা শুনেছি। ওর কি আছে, সন্ধ্যা দিকে দেয়া হলো না, আরতি মুখার্জি পেল না, ও কেন? আরে ভাই, আমি কেন আমাকে দিয়েছে আমি জানি না তো। আমার আজকের অনুষ্ঠানের যিনি অতিথি, তাকে আমি কিভাবে পরিচয় করাবো আমি ঠিক জানি না। প্রথমত তার পরিচয় করানোটা আমার পক্ষে ধৃষ্টতা, যে অ্যাবসলিউটলি সঙ্গীতে আনাড়ি। আমি এটুকু বলতে পারি যে শাস্ত্রীয় সঙ্গীতের একজন অবিশ্বাস্য প্রতিভা, যিনি বাংলা, বাঙালি এবং এই সমকালকে গর্বিত করে বয়ে চলেছেন দশক থেকে দশকে। হৈমন্তী শুক্লা আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি। হৈমন্তীদি, আসার জন্যে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম তোমায়। এই আশাটা আমার কাছেও খুব ভালো লাগা জানো। ভালো লাগা। তোমার রিংটোনে এখনো দেখছি যে তোমার সে অবিস্মরণীয় গান, যে এখনো সারেঙ্গিটা বাচ্চা, রিংটোনে না ভুল বললাম, ডিপিতে, ডিপির সঙ্গে লেখা আছে এখনো সারেঙ্গিটা বাজছে। এটা কি লাইফেরও মন্ত্র? একদম। আমি ছোটবেলা থেকে যেন গান ছাড়া কিছুই আমার ভালো লাগে না। সব সময় সব কিছুর মধ্যে গান থাকলে আমি সেখানে আছি। এইটা যখনই দেখো বা বলো, তখন কি মনে হয় যে আমি বয়ে চলেছি, মানে হ্যাঁ, একটা কনফিডেন্স দেয় ভেতরে? মনে হয় বয়ে চলেছি, এই এরকমই গানটা যেন গান চলতে শুরুতেই পারে। শোনার আবদার করবো, কিন্তু এই গানটা কোনটা? এখনো সারেঙ্গিটা বাজছে। আমি জানি কোনো কোনো তোমার কোনো না, মাইক, লাগবে না রে। আচ্ছা ঠিক না। গরে মাগা পারে সানি, গরে মাগা, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গরে মাগা পারে সানি, গরে মাগা। এটা পুরো গৌসারং রাগের উপরে আছে। এটা মানে আমি অনেক সিঙ্গারদের মুখে শুনেছি যে রাগ প্রধান গান ক্লাসিক্যাল, তার সঙ্গে আধুনিক বাংলা গানকে মেশানো, এটা মহিলাদের মধ্যে একমাত্র তুমিই সম্ভব করে দেখিয়েছো। সেটা আমার কোনো নয় যেন। আমি যখন প্রথম গাইতে এসেছি সেই সময় প্রথম মান্নাদার সুরে গান করেছি তো। আর মান্নাদা একজন এমনই শিল্পী যার অনেকটাই ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর উনি খালি বলতেন ক্লাসিক্যাল গাইবে, কিন্তু ওখান থেকে নির্যাসটা নিয়ে তুমি যতটুকু মানায় তোমার মনে হবে বাংলা গানে লাগাবে। এইটা হচ্ছে ওনার মূল মন্ত্র ছিল। মান্নাদার সুরে তুমি অনেক বিখ্যাত সব, প্রচুর গান করেছি। কিরম মানুষ ছিলেন মান্না? উফ, মান্নাদাজি কি ভালো মানুষ ছিলেন না, আমার ভীষণ ভালো লাগতো ওনাকে। খুব বকবক করতেন, আর সব কটা কথার মধ্যে একটা শিক্ষার কিছু ব্যাপার ছিল।
আরেকটা যেটা আমার একটা গান আছে না, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। গানটা যখন তৈরি করছেন আমাকে ডেকে পাঠালেন, দেখলাম যে অনেক লোকজন বসে আছে ফাংশনের জন্য, আর ওনার একটাই কথা বারে বারে ফিরে আসছে, দাঁড়াও না এমন একটা গান তৈরি করবো বম্বেতে গিয়ে ওই যারা হিন্দিতে কথা বলে তাদের আমি আগে শোনাবো, দেখ বাংলা গানে কি আছে। এইটা ওনার ভীষণ এই গানটা একটা ইচ্ছে। অসাধারণ। আর প্রত্যেকটা গানের মধ্যে যেন ক্লাসিক্যাল টাচ আছে কিন্তু হালকা করে এটা লাগানো। কি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা? পুলকদার লেখা। পুলকদাকেও দেখেছি যেন কত কথা বলবো রে, বসে আছেন ওই হৈমন্তীর জন্য একটা গান বানাতে হবে, তা আমি গিয়ে হাজির, ঠিকানা না রেখে, তারপরে কি বলবো পুলক, ওই যে না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। কি অসাধারণ লাইন! এটা শুনলে মনে হয় যে তুমি বোধহয় তোমার কোনো প্রেমিককে বলছো। সত্যি গো, যেমন গানটা শেখাবার সময়ও উনি কিরম করে বলতেন, আমি একটু বেশি বকে ফেলবো তুমি রাগ না করো না, না। আরে কি বলছো তুমি, আশাটাই তো এই হ্যাঁ, অনুষ্ঠানে। যেন বলতেন যে তুমি গানটা মানে তোমার নিজের কথা হয়ে যাবে, তারপরে কখনো তুমি বিনয় করে বলছো ঠিকানা না রেখে ভালোই এটা অভিমান থেকে বলছি, আবার কখনো কখনো তোমার একটু রাগও হয়েছে, খারাপও লেগেছে, ঠিকানা না রেখে ভালোই করেছো, মানে রেগে গেছি তখন যে ঠিকানা রাখোনি বাবা বেশ করেছো, এইরকম। মানে প্রত্যেকটা গানের কথার মধ্যে না মান্নাদা উইথ এক্সপ্রেশন আমাদের শেখাতেন যেন। মান্নাদা লেখাটাও কি শুধু পুলক বড় বন্দ্যোপাধ্যায়? গাইয়ে না, মান্নাদা বড় ট্রেনার, আমি বিশ্বাস করি, আমার জীবন দিয়ে বিশ্বাস করি। বাট এই লেখাটাও কালোজয়ী, এত ভালো। এই অপূর্ব। গানটা একটু শুনবো, এর মধ্যে অসাধারণ। এটা শুনলে মনে হয় তুমি অ্যাকচুয়ালি লিখেছো তোমার কোনো পুরনো প্রেমিকের জন্য। আমার চাই প্রেমিকই নেই। আর যাই হোক, এটা গাইবো গানটা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। এটা তো মানে হারিয়ে যাওয়া প্রেমিক বা প্রেমিকার উদ্দেশ্যে আইডিয়াল গান। মানে বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। এই গানটা শুনে কেউ কিছু বলেনি কখনো তোমাকে? সবাই বলে তোমার এই প্রেমিক প্রেমিক আরম্ভ করে। হ্যাঁ। তুমি তখন সেই উত্তর দাও যে উত্তরটা ঠিক নয় আর কি, যে না, আমি সব কিছুই জানি না, জানি না, বুঝি না। বুঝি না। ওকে। তো এক একজন মানে তুমি নিজে তোমার বাড়িটাই একটা সঙ্গীতের আতুর ঘর। তারপর থেকে সেখান থেকে বেরিয়ে তুমি পড়ছো মান্না দে, সুনীল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, ভাবাই যায় না। মানে গানের একটা যদি কোনো স্বর্গ হয় তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছ। সত্যি রে, একদম তাই। কেননা প্রথম যখন হেমন্তদার কাছে আমার আমার সঙ্গে আলাপগুলো কীরকম জানো, এক জায়গায় গাইতে গেছি, তো শৈলেন মুখোপাধ্যায় ছিলেন তখন, ওর সুরে একটা আমার সবে গান হয়েছে, সেই সময় বললেন দাঁড়াও আমি একটু চাই হেমন্তদার সঙ্গে তোমার আলাপ হোক। কী করে হবে না, একটা ফাংশানে বললেন, তো আমি আবার তখন কীরকম গান গাইতাম যেন, ওই হেমন্তদার সুরের যত বাংলা গানগুলো, যেন বাঘিনী ছবির গান, তারপরে ওই চঞ্চল ময়ূরী রাত, অদ্বিতীয়া ছবি, এই গানগুলো বেছে বেছে আমি ফাংশানে গাইতাম যেন। আর হেমন্তদাস সে সময় ঢুকেছেন, আমাকে শৈলেনদা ইশারা করলেন যে এসে গেছে, হ্যাঁ আমি আর চুটিয়ে সব হেমন্তদাস সুরে বাংলা গান। প্রথম কি কি বললেন যেন, আমার তো বুক কেঁপে উঠেছে, বাবা উনি শুনছেন। এরকম আমি সিঁড়ি দিয়ে নামতে হয় না স্টেজ থেকে, এরকম হাতটা আয় আয় আয়, মনে হলো কত দিনের চেনা। আমি অবাক হয়ে গেছিলাম, আয় বস, ভারী মিষ্টি গলা, তুই কোথায় থাকিস, একদিন আমার বাড়িতে চলে আয়। তখন ওই টোপাদা ছিলেন, আমার বাবাকে চিনতেন, সে টোপাদা বললেন হেমন্ত মেয়েটাও বড্ড ভালো, ওকে তুমি একটু দেখো।
পরের দিনই আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে সব গানের আলোচনা, বলবো আরও। হ্যাঁ হেমন্ত নিশ্চয়ই। শোনো না, সব তখন তো হিন্দি গান গাইতাম চুটিয়ে, আমার তো কোনো গান নেই। ইয়াদ কিয়া দিল নে কাহা হো তুম, এসব। তুই এই গানগুলো জানিস? আমি পরশুদিন একটু ইয়েতে যাব মণিপুরে, তুই যাবি আমার সঙ্গে? প্রথম দিন আলাপে রে। আমি বললাম, হ্যাঁ দাদা নিশ্চয়ই যাব আমি। তারপরে গিয়ে ওখানে গিয়ে দাদার সঙ্গে কোন লাইনটা কতবার, কোনটা মেল কোনটা ফিমেল সব আমি বলে দিচ্ছি, দাদা ভুলে গেছেন। তারপর থেকে একটা হেমন্তদার সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে গেছিলো যেন ঠিক বাবা মেয়ের মতন। খুবই ভালোবাসতেন আমাকে আর চাইতেন যে আমার ভালো হোক বা আমি গান গাই। একটা গান তোমার মনে আছে তোমাদের, রাগ অনুরাগ ছবির গান, সেখানে হেমন্তদা একটা গান গাইছেন, কি গান ভালো করে বসো না, ভালো শোনাবো গান করে বসো। বলো ও গো সুচরিতা, কি গান শোনাবো বলো। বলেন যে তোদের এই মালকোষ না, উনি কিন্তু জানতেন সব, কিন্তু বলতেন আমি এইসব জানি না। তো গান বলছে একটা সিন আছে আর হিরো গাইতে গাইতে ভুলে যাবে, তুই সঙ্গে সঙ্গে একটা সারগাম বলবি, আর তুই আর একবার ভুলে যাবে তখন একটা তারানা বলবি। হ্যাঁ দাদা কীরকম হবে, তুই বানিয়ে নে। আমি পুরো বানিয়ে কি গান শোনাবো বল না, দে 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 দিম তা না 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 না, উনি ভুলে গেছেন তখন হিরোইন আর কি ম্যানেজ করছে। খুব সুন্দর হয়েছিল। অনেকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ এই গানটা হৈমন্তীকে কেন, বললো হৈমন্তী অলরাউন্ডার, ও সব গান গাইতে পারে, সেই জন্যই ওকে ডেকেছি। হেমন্ত দারও কোনো জবাব ছিল না। হেমন্ত মান্না কোনো লড়াই ছিল? প্রথম প্রথম আমি যখন যেতাম তখন উনি আমাদের সামনে তো বলতেন না, কিন্তু একটু বোঝা যেত কি এমন গান করে, এইসব যেরকম হয় শিল্পীদের মধ্যে। শেষের দিকটায় দুজনের খুব ভাব হয়েছিল জানো। আমার কাছে অনেক ছবি আছে সেই মানে ইয়ে করার, দারুণ দারুণ, খুবই ভালো। আর মানে হেমন্তদার একটা বলবো, ধরো তখন এমন এমন প্রোগ্রাম হতো যে ধরো আজকে মান্নাদার সাথে আমি, পরের দিন আছে হেমন্তদার সঙ্গে। তো মান্নাদার সাথে আমি তো কোথায় গুপ্তিপাড়ার একটা জায়গাতে গান হয়েছে খুব ভালো। তারপরে আমি সকালবেলা গেছি, দাদা বলছেন যে কিরে কখন ফিরলি, এই তো দাদা অনেক রাত হয়েছে। মানা কতক্ষণ গাইলে? আমি বললাম যে দাদা জানেন 2.5 ঘন্টা গান করেছে। তো 2.5 ঘন্টা কি বলছিস, আগে ঘরের ভেতরে আরো 2.5 ঘন্টা গায়নি। তখন বলছেন যে আসলে গাইতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে। এরকম অনেক ঠাট্টা ইয়ার্কি হয়েছে। আর একটা বলবো, হেমন্তদার সঙ্গে প্রথম শিলিগুড়ি গেছি বুঝলি, সেখানে গান হবে, দুপুরবেলা গিয়ে আমরা পৌঁছেছি, খাওয়া দাওয়া হয়েছে, বিকেলবেলা সবাই স্টেজে যাব আমরা। তো হঠাৎ করে হেমন্তদা, তখন তো মানে ওনাকে সামনে দেখছি মানে ঠাকুর দেখছি, তো বললেন যে খুব জোরে হেঁকে, এই হারমোনিয়ামটা নিয়ে আয় তো। আমি না ছুটে ছুটে গেছি ঘরে, যে হেমন্তদা বোধহয় রেয়াজ করবেন। কি করলেন শোনো, সা সা রে গা মা পা দা নি সা নিরা, মানে দেখে নিলেন যে সা টু সা গলাটা পরিষ্কার যাচ্ছে কিনা। এরও রেয়াজ। কিন্তু হেমন্ত মুখার্জি যে বললেন যে ওনার কোনো সঙ্গীতে সেই অর্থে কোনো তালিম ছিল না, কোনো ক্লাসিক্যাল আসলে না দেখো, এরা সব জ্ঞানী মানুষ তো, যা যখন যেটা শুনতেন মনের মধ্যে রেখে দিতেন। যেমন ধরো এই ওই গানটা সুর হচ্ছিল, সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমায়, সুরটা করতে করতে আমাকে, হ্যাঁ রে তোদের এই পরদীপ না কি একটা রাগ বলিস ওইটাতে তো। তার মানে আমি তখন দাদাকে বললাম, দাদা আপনি সব জানেন কিন্তু লোকের সামনে প্রকাশ করেন না। এইসব মানুষরা তো এরকমই ছিলেন। আমি যা জীবনে পেয়েছি না, আর কিছু চাই না আমার। হেমন্ত মান্না, তারপরে সলিল চৌধুরী। সলিল চৌধুরী, সলিলদা তো আমাকে হঠাৎ করে ডেকে পাঠালেন। উনি যে আমাকে চেনেন না কিছু না, আমি তো সবই জানি, আমাকে কোত্থেকে উনি চিনবেন। হঠাৎ করে কোথা থেকে কার থেকে ফোন নাম্বার নিয়ে, এই শোন একটা গান আছে তুই গেয়ে আসবি। তখন ওই বেহালাতে ওনার একটা স্টুডিও ছিল, সেখানে গিয়ে গানটা গেলাম। আমি তো ঠকঠক করে কাঁপছি যে কী জানি কী বলবেন, কিন্তু দেখলাম না। তারপরেই আমি সাহস পেলাম, দাদা আপনার সুরে পুজোয় এবারে গাইব।
গাইবো। আবার কি হয়েছে, তার আগের বছর আমি রবিশঙ্করজির সুরে বাংলা গান গেয়েছি। বলে বাবা তুই তো ক্লাসিক্যাল, রবিশঙ্করজির গান করেছিস। না আমি, না দাদা আমি আপনার সুরে গান রেকর্ড করব। তখন আমাকে না উনি ক্লাসিক্যাল ভেবে একটা গান দিলেন, দে দে রে সখী চোখে নিরঞ্জন, দে দে রে সখী, ক্লাসিক্যালের কাজ পাচ্ছি। তারপরে আমি বললাম দাদা গানটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আপনার স্টাইলের গান একটা দিন। গাইবি তুই, তুই তো ক্লাসিক্যাল, খালি আমায় এরকম খ্যাপাতেন। তখন আমি বলার পরে উনি আমাকে, এইবার স্বপ্নের বন্ধন খুললাম, আর নেই দূর দূর বক্ষে স্পন্দন, আশা নিরাশার ক্রন্দন, আহা আহা আহা, আর নেই সন্ধ্যায়। কি কর্ডের চেঞ্জেস, বাপরে বাপ! আমি না খুব ভয় পেয়ে গেছিলাম যেন, এদিক ওদিক এদিক ওদিক। হেমন্তদাকে ফোন করলাম, দাদার সঙ্গে তখন আমার ভীষণ ভাব, দাদা কালকে না সলিল চৌধুরীর গান গাইতে যাচ্ছি, আমার খুব ভয় করছে। উনি আমাকে বললেন কিছু ভয় পাবি না, ও এমনভাবে কর্ডসগুলো সাজাবে দেখবি তোর গাইতে একটু অসুবিধা হবে না। আর সত্যি তাই হলো, আমি জলের মতো গেয়ে এলাম, গেয়ে সেই দাদাকে, দাদা খুব ভালো হয়েছে। আমি বলেছিলাম না যে ভালো হবে? হেমন্তদার জবাব নেই, জবাব নেই। হেমন্ত মুখোপাধ্যায়কে ঘিরে প্রচুর ফ্যানদের বলয় থাকতো, প্রচুর মহিলারা হেমন্ত মুখোপাধ্যায়ের খুব ফ্যান ছিলেন। সেটা ছিলেন, কিন্তু হেমন্তদাকে আমি দেখেছি তো অনেক ছোট বয়স থেকে, ওনাকে না কোনোটা ঠিক টাচ করতো না। একবার একটা সাধারণ গল্প শোনো, দাদা বিদেশ যাবেন, আর আমি যখন তখনই যেতাম, গিয়ে দেখলাম একটা বড় সুটকেস এর মাঝখানে খোলা অবস্থায় রাখা আছে, আর হেমন্তদা ঘুরছেন ফিরছেন, টাক টাক করে একটা ফেলে দিচ্ছেন। আমি বললাম দাদা কি? বলে ওরে জানিস না, আমি সব কোনটা ভুলে যাব, যখন যেটা মনে পড়ছে সুটকেসে ফেলে দিচ্ছি। তারপরে আমি বলেছি কি, বৌদি তো এখানে থাকেন না, আপনার কত কষ্ট হয়। এরকম করে সুটকেসটা গুছোচ্ছিলেন, তো তোরা জানিস না, ওরা থাকলে আমার অসুবিধা হয়। কি মজার মানুষ ছিলেন না হেমন্তদার, কোনো জবাব নেই। তোমার কাছে ওনার বেস্ট গান কোনটা? দেখো এইটা বলা আমার পক্ষে খুব মুশকিল। আমার সব গান, দাদা হাঁ করলেই আমার ভাল লাগতো। আর কোনোদিনও দাদাকে বেসুরও শুনিনি। অনেকে আছে একটু লেগে যায়, উল্টোপাল্টা হয়ে যায়, হেমন্তদার কোনোদিন হয়নি, কোনোদিন না। আরও একটা দেখেছি যেন, একটা সময় যখন একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম, এইরকম একটা রোমান্টিক গান গাইছেন দাদা, রেকর্ড করছেন HMV স্টুডিওতে। তখন একটা খবর এলো, কি খবর তা তো জানি না, পরে শুনলাম যে দাদার না ওই বিদেশ থেকে সব সিনেমার সব ক্যামেরা ট্যামেরা এইসব আসতো, সে কোথায় একটা কাস্টমসে গোলমাল হয়েছে। দাদাকে তখন বলছেন, আমি তো পরে শুনলাম, ও আচ্ছা ঠিক আছে আমি গানটা শেষ করেই আসছি, যেন কি একটা করতে যাচ্ছেন। তারপরে যখন শুনলাম, কিন্তু করে আসছি বলেই এক গোছা রজনীগন্ধা গাইলেন, তখন অন্য একটা মানুষ। আমি দাদাকে বললাম, দাদা ওইরকম একটা খবর এলো, আপনি হয় যেমন হয়, ঠিক এরকম বলতেন, হয় যখন যেমন হয়। এই গানটা গাও না একটু, তো এইটা আমি গাইতে পারবো না, আমার হেমন্তদার ওই গলাটা না মনে পড়ে যায়, তখন দাদার গাওয়া গান আমি গাইতে পারি না রে, মনে ইয়ে লাগে। আর একটা জিনিস আমি বড়দের কাছে শিখেছি যেটা, সেটা হচ্ছে গানটা খালি সুরে তালে গাওয়া না, হৃদয়টা দিয়ে গাওয়া। মানে আমি এখান থেকে বলছি কথাটা, সেইটা। এই যে এত বকছি, তুমি রাগ করো না জানো, আমি তো তুমি না, এই যে আমার বলার কিছু ছিল না, এত বিখ্যাত গান তো দাদা মানাদা আমাকে দিচ্ছিলেন না এই গানটা, ভাবছিলেন ছেলে মানুষ কি গাইবে, তো পুলকদা খুব জোর করছিলেন যে দাদা ওই মানাদা ওই গানটা হৈমন্তীর গলায় খুব ভালো হবে। আসলে পরে আমি শুনেছিলাম, আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি যে ওই গানটা দাদা যত্ন করে রেখেছিলেন নিজে রেকর্ড করবেন বলে। তাই আমি ছেলে মানুষ মেয়ে বলে, পুলকবাবুর কোনো ব্যাপার না, ছেলে মানুষ মেয়ে পুজোর সময় গান রেকর্ড করবে, অত দুঃখের গান গাইবে কেন? তখন বলছে না না আপনি দিন, ওর গলায় খুব মানাবে, ওর গলায় খুব মানাবে বলে টলে তারপরে
আমাকে 2 লাইন গাইতে বললেন। আমার গলায় শুনে উনি বললেন দিয়ে দিলাম তোমাকে, যাও গানটা। সেই গান মানে কত জায়গায় যে আমি কত সম্মান পেয়েছি এই গানটার জন্যে। সেটা একটু করো। মান্নাদা আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। পুরো ক্লাসিক্যাল বেস, কিন্তু কি অভিমানী গানটা। অভিমানী। হ্যাঁ, যে সত্যি ধরো আমার কোনো প্রিয়জন চলে গেছেন, তখন তো আমার এটা চোখ চোখ দিয়ে জল পড়ছে, আমার গাইতে ইচ্ছে করবে। তুমি যখন মানে এইগুলো গাওয়ার আগে দেখলাম, কি সত্যি ওইরকম একটা মুডের মধ্যে নিজেকে নিয়ে যেতে? বোধহয় যেতাম, তখন তো আর একটু বয়সটা কম ছিল। এখন আরো কি হয় যেন আমি পুরোটা গাইতে পারি না। চোখে জল চলে আসে। হ্যাঁ রে, জল চলে আসে, গলাটা কেঁপে যায়। মানে আমি তোমাকে কি বলবো, নিজের কথা বলা উচিত না, আজ অবধি কোনো একটা গান না আমি ওপর ওপর গাইনি, সবটাই ভেতর থেকে গেয়েছি। যেই কারণে মানুষজনেরা আমাকে খুব পছন্দ সবাই করেন, সম্মান আর করে। দুঃখী ভাবে। আমি কিন্তু অত দুঃখী না জানো, আমি হই হই রই রই করতে ভালোবাসি, কিন্তু যখন এই গানগুলো গাই তখন ওর মধ্যে ঢুকে যাই আর কি। তুমি নিজে মানে এত বড় বাড়ির সঙ্গীতের বাড়ির মানুষ, শাস্ত্রীয় সঙ্গীতে এত ট্রেনিং, তো হেমন্ত মুখোপাধ্যায়ের মতো একজন মানুষকে এইরকম সাকসেসফুল হতে দেখলে কি মনে হয় যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চার বাইরেও একটা রাস্তা আছে? হ্যাঁ একদম, চর্চার বাইরে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে অন্তরটা আচ্ছা। আর গলার সুর। হেমন্তদার কোনো গানে আমি বেসুরও পাইনি এখনো, যদিও বা একটু লেগে যেত দাঁড়া এই লাইনটা আর একবার করবো, কিন্তু ভিতরটা ওনার ছিল, মিউজিক ভিতরে খুব ভালোভাবে ছিল। আর সলিল চৌধুরী কি মেমোরিজ সলিল চৌধুরী সম্পর্কে? সলিলদাকেও আমি যেভাবে পেয়েছি না, মানে কল্পনা করা যায় না। প্রথমে যখন ওই একটা কি ছবিতে গাওয়ালেন, তারপর বললেন শোন টেকনিশিয়ান স্টুডিওতে চলে আসবি, মানাদার সঙ্গে তোর গান একটা, এই তুই তুই মানে ওনারা না কখনো আমাকে হৈমন্তী এসো বসো এরম বলেননি, এরমই হয়েছিল। তাই মানাদার সঙ্গে গাইতে হবে, তাতে একটা ছোট্ট তানের মতো সোনালি, মানাদা গাইছেন সোনালি সোনালি পুষালি ধান, এইটুকুর জন্য মানাদা বললেন, মানাদাকে বললেন যে হৈমন্তী এটা ভালো করে দেবে। তখন মানাদা আমাকে অতটা চিনতেন না, কিন্তু চিনলে কি হবে, আমি যে সব গান টুকটাক গেয়ে দিতে পারি, এটা আমার অতিরিক্ত বিনয় ভেবো না, এটা সব কিছুর জন্যই আমার বাবা, যার কাছে প্রথম আমি গান শিখেছি। তিনি, বাবা তো ক্লাসিক্যাল গাইয়েছিলেন, কিন্তু বাংলা গান গাইবার সময় এইটা ভেবে গাইবে, ওইটা ভেবে গাইবে, গানটা ভিতরে নিয়ে নাও যেন তোমারই কথা ওইটা, এই জিনিসগুলো বাবা আমাকে, কেন এখনো সারেঙ্গিটা বাজছে, এটা আমি বলবোই বলবো। অভিজিৎ দার সুরে গাইতে গেলাম, গারে মাগা পারে সান, এখনো সারেঙ্গিটা বাজছে। আর আমি কি হয়েছে, এটা গৌরসারং রাগের উপরে গানটা, বুঝলে, তা যখনই ঝড়ের আভাস বয়ে আনছে, ঝড়ের আভাস, এরকম দেখিয়ে দেখিয়ে গাইছেন অভিজিৎ দা। তারপরে বলছেন যে এবার সারগাম, গা রে মা গা পা রে সানি, এটা আমি তখন তো ক্লাসিক্যাল ভেবে ফেলেছি, গা রে মা গা পা রে। আমাকে কি বকলেন, তখন তো সব মিউজিশিয়ানসরা একসঙ্গে রেকর্ডিং হতো, গটগট করে করে এলেন এসে, কি তুমি হরিহর শুক্লার মেয়ে ভাবছো, ভুলে যাও, তুমি যখন একটা বাংলা গান গাইতে এসেছো তুমি ভুলে যাও সেটা, ওইটাকেই মিষ্টি করে বলতে হবে, নালে হবে না, এই গানটা নষ্ট হয়ে যাবে। আমি যতবার আসছে না ক্লাসিক্যাল, গা রে মা গা পা রে, হবে না, বললেন মিষ্টি করে গা রে মা গা পা রে সানি, এত বকাঝকা খেয়ে ওই গানটা হয়েছিল। বাহ, চমৎকার।
আমার বাবা ওনাকে আমি দেখেছি স্বাধীনতার সময় মোহনলাল শুকুল নামে বোধহয় উনি হ্যাঁ, লিখতেন, বাবা গান না লিখতেন। দেশের কাজ করতেন, আমার বাবাও এই যে গ্রেট, কি বলবো, হ্যাঁ। দেশের কাজ করতেন। তারপরে তখন আবার HMV তখন একটা কি যেন অন্য নাম ছিল, সে সময় গোপেন মল্লিক, কমল দাশগুপ্ত, বাবা খুব ভালো গান গাইতেন। বাবাও আমার মতন সব সব গাইতেন, খেয়াল টুকরি, আধুনিক ভজন, নজরুল গীতি সব। তা তখন ওনার একটা গানের রেকর্ডিংয়ের এসছে, তখন বাবা নাম পাল্টে মোহনলাল শুকুল। আমি একবার একজনের কাছে গেছিলাম, তখন ওই চিড়িয়া মোড়ের দিকে থাকতেন, ওর কাছে শুনেছিলাম সব পুরনো গান রেকর্ড আছে। তো আমি একদিন গেছিলাম, গিয়ে বললাম আপনার কাছে সব কিছু আছে, আমার বাবার গান কেন নেই? তখন বললেন যে না, হরিহর শুক্লার কোনো গান নেই। তখন আমি হঠাৎ দেখছি ওনার একটা কাঁচের আলমারিতে এরম সাজানো রয়েছে, একটা এসছে, ময়ে দেখি মোহনলাল শুকুল। আমি তো ছোটবেলা থেকে জানতাম এইটাই আমার বাবার নাম। তখন আমি বললাম এইটা বার করে দিন। তারপরে উনি বললেন ও এই নিজে হরিহর শুক্লা, এইটা আমার জানা ছিল না। তখনকার গান শুনবে, খেলা তবে শেষ করে দাও, বেলা যদি হলো অবসান, মিউজিক। আমি বাবাকে বলছিলাম, বাবা তো ওরা এরকম করে গাইতে কেন? বলে আরে আজ থেকে কত বছর আগে তখনকার স্টাইলটাই ওই রকম ছিল। আমার খুব মনে আছে এগুলো। এতগুলো শিক্ষক জীবনে পাওয়া, হরিহর শুক্লা, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, মানবেন্দ্র মানবেন্দ্র মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়। সলিল চৌধুরী এখনো সবাই বলেন যে অবিশ্বাস্য একজন প্রতিভা, এবং বোম্বাই বাংলা একই সঙ্গে প্রায় জয় করেছিলেন, এবং শোনা যায় একজন কিংবদন্তি গায়িকা তাকে বিয়ের প্রস্তাব অবধি দিয়েছিলেন। এটা কি সত্যি? শুনেছি জানো, তবে একবার একটা অন্য জায়গায় একটা ঘর ভাড়া নিয়েছিলেন গান শেখাবার জন্য। হঠাৎ করে সেদিন বললেন কি যে আজই গান হবে না, বুঝলি হৈমন্তী। আমি খুব কাছে চলে যেতে পারতাম, এটা আমার গুণ কি ওদের গুণ আমি জানি না, গান শুনে হয়তো ভালো লাগতো। বললেন যে এরকম এরকম একটা ঘটনা ঘটেছিল, তোকে বলছি তুই কাউকে বলবি না, যে আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি পারিনি। তো মানে কেন? উনি বিবাহিত তখন? উনি বিবাহিত, এবং সবিতাদি ওয়াজ ক্যারিং দ্যাট ও টাইম। আচ্ছা। এই কথাটা আমি সলিলদার মুখের কথা বলছি। কি করে করব বল, হলো না। লতা আশা দুজনকে দেখেছো, বম্বেতেও তুমি গান গেয়েছো, এদের সম্পর্কে শোনা যায় যে এরা ভীষণ ভীষণ আগ্রাসী এবং সেই সময় কাউকে জায়গা দিতেন না। এইটা আমি বিশ্বাস করি না রে, আমার খুব খারাপ লাগে যখন বলে না লতা মঙ্গেশকর এই করেছে, আশা ভোসলে ওকে গাইতে দেয়নি, অনেক শিল্পীরাই বলেন, শেষে আমি নাম বলতে চাই না, কিন্তু আমি বিশ্বাস করি না, আমি একেবারেই বিশ্বাস করি না। কেননা আমি যখন চশমে বাদুরে গাইতে গেলাম, এইটা বলছেন যে আমি কিভাবে পেয়েছি জানো, তখনকার দিনের আর্টিস্টরা একটা বম্বেতে হিন্দি ফিল্মে গান গাইবে সেই সুযোগ আসা মানে একটা বিরাট ব্যাপার। তো তুমি নিশীথ গাঙ্গুলির নাম শুনেছো? লন্ডনে থাকতেন। হ্যাঁ, নিশীথ দা না একবার আমায় নিয়ে গেলেন হেমন্তদার সঙ্গে গান গাইবার জন্য। সেখানে আমি যে বিভিন্ন ধরনের গান গাই, সেটা হঠাৎই ঘরে বসে বসে অনেক গান, এই ঠুমরি, এই ধ্রুপদ, ধামার, খেয়াল, তারপরে আবার বাংলা গান, শ্যামা সঙ্গীত, তখন ওইসব রেকর্ড করে উনি রেখেছিলেন, আমি জানি না। হঠাৎ আমি কলকাতায় ফিরে আসার পরে বলছে মেরা নাম গুল আনন্দ হ্যায়, আব হিন্দি মে গানা গায়েঙ্গি। আমি তো তখন ভাবছি চাঁদটা কোথায়, এখানে আসা উচিত তো। তখন বললেন যে তোমার গলা আমার খুব পছন্দ হয়েছে, আমি একটা ছবি করবো চশমে বাদুর, ওর মধ্যে সব নতুন নেব, মানে মিউজিক ডিরেক্টর নতুন, গাইয়ে নতুন। তখন আমি তো রাজি হয়ে গেলাম। তারপরে আমি না ছোটবেলার থেকে মানে একা একা খুব বড়, আমার অনেক ভাই বোন আছে, কিন্তু তারা আমার বাবার ছেলেপুলে ঠিকই, কিন্তু আমার গানটা অতভাবে কেউ সাপোর্ট করেনি। কিন্তু আমার উপরওয়ালার অনেক দয়া ছিল আমার উপরে, তাই জন্যই বোধহয় হয়েছে। তাই আমি বললাম হ্যাঁ জরুর, কিউ না যায়ঙ্গে। তখন বলছে যে, আমি বললাম কিন্তু আমার ওখানে থাকার কোনো জায়গা নেই, আমি কাউকে চিনি না। বললেন যে তুমি চলে এসো, আমি সব ব্যবস্থা করব। এবার লতা মঙ্গেশকরের প্রভুকুঞ্জের বাড়ির নিচের ফ্ল্যাটে আমি 7 দিন ছিলাম, উনি ব্যবস্থা করেছিলেন। তারপরে সেই গান টান হয়ে যাওয়ার পরে এই যেটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ আমি দেখি
কাহা সে আয়ে বদরা হো ঘুলতা যায় কজরা গাইছি। হঠাৎ করে রাজকমলজি আমাকে না সবাই খুব ভালোবাসতো জানো, এর খপ করে হাতটা ধরেছে, দেখা হেমন্তি हाँ क्या कोई आया तेरे को सुनने के लिए, মানে ওর বোনকে নাকি, আমি জানি না ভাই, এটা হতেও পারে নাও হতে পারে, তাহলে এসে কোনায় দাঁড়িয়ে আছেন, শুনছেন। যে এরও শুনেছে হৈমন্তী শুক্লা একজন কলকাতা থেকে ভালো সিঙ্গার এসছে, তার আগের দিনে একটা গান রেকর্ড হয়ে গেছে, উনি কিন্তু দাঁড়িয়েছিলেন। আর আমি কিছু জানি না, তবে উনি, আমার মনে হয় দিদি বোধহয় খবর রাখতেন কে কোথায় গাইছে, ভালো গাই। তবে আমি বিশ্বাস করি না মনে প্রাণে যে কষ্ট দিয়েছে বা কারোর গান বাদ দিয়ে দিয়েছে, হতে পারে না। ওই রকম যিনি গান করেন তার ভিতরে অত নোংরামি থাকতেই পারে না, আমি বিশ্বাস করি না রে। এই যে কলকাতা থেকে শোনা যায় সন্ধ্যা মুখার্জি, আরতি মুখার্জি এরা গিয়ে সুযোগ পাননি হিট করার পরে, এইগুলো কে আমি জানি না ওনারা কে কি ভেবে কি বলেছেন, তবে আমি বিশ্বাস করি না, মনে হয় আমার ভালো লাগে না এইসব শুনতেও। এটা আমি আমি সৈকত মিত্রর কাছে শুনেছি যে লতা মঙ্গেশকর একটা গান নাকি তুমি দারুণ গাও, পাকিজার ইনহিলো গানে। সৈকত ওইটা আমাকে আমি টিপসটা দিয়েছে। তখন আমি গাইতাম তো খুব, শোনো তখন আমার এত কান্না নয় আমার, এই একটা গান বেরিয়েছে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে, বাকি তো সব লতা মঙ্গেশকরের গান গায়। তারপরে একটা সময় দিই তখন হারমোনিয়াম তবলা নিয়ে গায়, ভাষাটা জমছে না। আমার সঙ্গে চুনু বাজাতো ওই আলী আহমদ খান সাহেবের ছেলে, দারুণ তবলা বাজাতো। আমি ইশারা ইনহি লোগোনে লে লিনা দুপাট্টা মেরা, এমন না আর আমায় ছাড়ে না। ওই ফাংশনের মেজাজটা আমি খুব নিতে পারতাম। শ্যামলদা সৈকতের বাবা আমাকে কিভাবে গান গাওয়ালেন, তো আমি গাইছি এধার ওধার একটা দুটো ফিল্মে, তখন শ্যামলদার সবচেয়ে বড় ফিল্মের হিট গানটাই তো এমন স্বপ্ন কখনো দেখিনি। হ্যাঁ, তখন আমাকে না ইয়ে শ্যামলদার ভাই চাঁদুদা, সে মারা গেছে, সে চারিদিকে আমার গান শুনেছিলেন, আমি জানিও না। শ্যামলদাকে নাকি উনি বলেছিলেন যে একটা গান হৈমন্তীকে দিয়ে গাওয়াও, ওর গলাটা খুব সুন্দর, ভালো লাগবে। তখন আমাকে শ্যামলদা একটা ফাংশানেও আমার সঙ্গে আলাপ হয়েছে, কালকে চলে আসিস তো আমার বাড়িতে। আমি চলে গেলাম, গৌরীদা গানটা লিখেছেন, গৌরীদা দিয়ে দিলেন, আমি এমন স্বপ্ন, আমি কি চাই জানতাম যে অত গানটা এরকম এত দিন ধরে থাকবে। 74 আমি সখা সেই সময় থেকে আজও রয়েছে। আর একটা এই ঘটনা যে বলে শুনেছি না, যে এটা নাকি অ্যাকচুয়ালি যখন রেকর্ডিং হচ্ছিল হ্যাঁ তখন নাকি রেকর্ডিং এর মধ্যে উত্তম কুমার ঢুকে পড়েন। ওইটাই তো বাবা, ওই আমি প্রথম উত্তম কুমারকে চোখের সামনে দেখেছি। জানো কি হয়েছে, আমি গাইছি আর গৌরীদা খুব সিরিয়াস, ভালো করে গাও। তো শ্যামলদা তো কিছু বিশেষ বলতেন না। গাইছি তো হঠাৎ দেখি লাল টি শার্ট পরা উত্তম কুমার, ওরে বাবা, আর গান, আমি দুনিয়া ভুলে গেছি তখন। জানো গানের কাগজটা হাতে নিয়ে গাইছিলাম, পড়ে গেল, তাই আমি থেমে গেছি। তখন গৌরীদা, শ্যামলদা সবাই ছুটে, কি হলো, নার্ভাস হয়ে গেলি নাকি? আমি কি করব, আমি দেখেছি যে আমি আর পাচ্ছি না, ওনার আমি পাটা একটু না ছুঁয়ে আর আমি গাইতে পারবো না। উনি নাকি জানতেন না ঢুকে পড়েছিলেন। হ্যাঁ, উনি মানে আমার গানটা শুনে না, তুমি তো দেখি সবই জানো, শুনেছি ঢুকে পড়েছেন। আমি দেখেই আমার সর্বনাশ হয়ে গেছে। তারপরে শেষে আমি বললাম আমি কিচ্ছু জানি না, ওনাকে একটু আমার সামনে আসতে বলুন শিগগিরই, আমি একটা প্রণাম করব, তারপরে আমি গাইবো। উনি গটগট গটগট করে এলেন, ওই একটা বুথ থাকতো তো গাইবার, সেখানে এসে আমি প্রণাম টনাম করলাম। তখন বললো নার্ভাস হয়ে গেলে, তোমার গলাটা ভারী মিষ্টি, ওই জন্য আমি ঢুকে পড়লাম, আমি অন্য ফ্লোরে যাচ্ছিলাম। তখন দাদা এসে আমার জীবনটা ধন্য হয়ে গেল, এসব খুব বললাম। তারপর যাবার সময় শুধু আমার না, এখনও এই কথাটা বলেছি, সবসময় মনে হয় ওইটা শুনতে পাই, এই হৈমন্তীকে চা দাও, উত্তম কুমার বলছেন। তারপরে তো যাই হোক, গানটা ভালো হলো, সব হলো, ওনার আশীর্বাদ পেয়েছিলাম। ওই এইসব লোককে না আমি দেখেছি তো এত কাছের থেকে, আমি অনেককে এখন আর মেলাতে পারি না রে। তারপর থেকে উত্তম কুমারের সঙ্গে আমার অনেকবার অনেক প্রোগ্রামে দেখা হয়েছে,
আমি কখনো সুযোগ পাইনি আগে গিয়ে যে বলবো দাদা কেমন আছেন, হৈমন্তী কেমন আছো, উনি আগে বলতেন। এটা আমার খালি মনে হয় কোনোদিন সুযোগ পেলাম না আগে গিয়ে প্রণামটা করে দাদা কেমন আছেন। এই গানটা একটু করো প্লিজ, এমন স্বপ্ন দেখুন। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। আর শ্যামলদা না কোনো মাস্টারি করতেন না, শ্যামলদা আর হেমন্তদা, কিন্তু মান্নাদা আমাদের অনেক শিখিয়েছেন। কিন্তু একবার গাইলেন গা, একবার গেয়েই বলছেন কি গা, আমি কী করে গাইবো, আরেকবার গান, আরেকবার, আচ্ছা না এইবারে গাই লাইনটা বল, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। দুবার তিনবার আমি গাইলাম, তারপর বললাম পরশুদিন স্টুডিওয়ে চলে আসবি। এরকম করে তখন সব নতুন নতুন গান হয়েছে, আমরা সুযোগ পেয়েছি। পণ্ডিত রবিশঙ্করের কথা একটু বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলবেন। শোনো কি হয়েছে, আমি লন্ডনে সেই যে গানগুলো আমার, আর নিশিদ্ধা কী করতে, নিশিদ্ধা খুব গান বাজনা ভালোবাসতেন, রঘুদা এটা শুনুন, রঘুদা ওইটা শুনুন, খুব অনেক রকমের। আমি তখন খেয়াল, ঠুমরি, আধুনিক বাংলা গান, ভজন, টপ্পা, ধামার, ধ্রুপদ সব গেয়েছি ওইখানে। শুনে টুনে ওনার বোধহয় খুবই ভালো লেগেছে, ফোন নাম্বার নিয়ে ও কোথা থাকে আমাকে নাম্বার দাও। প্রথম দিন ফোন, তখন ওই বড় বড় রিসিভার, আমি বাগবাজারে থাকি। আচ্ছা হৈমন্তী শুক্লা এখানে থাকেন? আমি হ্যাঁ আমি কথা বলছি। ভাই আমি রবিশঙ্কর কথা বলছি। আমার না মনে হচ্ছে রিসিভারটা হাত থেকে পড়ে যাবে, এই অবস্থা। তারপরে উনি বললেন তোমার খুব ভালো আমি গান শুনেছি, নিশিত আমাকে শুনিয়েছে, আমি অমুক দিন কলকাতায় আসছি, তুমি আমার সঙ্গে দেখা করো। তখন ওই জাহাজ বাড়িতে থাকতেন, নেতাজি সুভাষের বাড়ির উল্টো দিকটা। সেইখানে গিয়ে তারপরে দেখা টাকা হলো। তারপরে উনি আমাকে খুব আদর করলেন, করে টোরে বললেন যে তুমি আমার শান্তির ধ্বনি, তখন ইন্দিরা গান্ধী মারা গেছেন, সেই ওনার নামে একটা অনুষ্ঠান সেখানে আমাদের গাওয়ালেন, আমি শিপ্রা বোস আরও অনেকে ছিলেন। তারপরে হওয়ার পরে হয়ে গেছে। এবার আমার জেদ হয়েছে যেন যে ওর সুরেও বাংলা গান। আমার একটা কি ছিল প্রথম থেকে যেন, কত অল্প বয়সের ছেলে মানুষ মেয়ে, কিন্তু আমি এদের দিকপালদের সুরে বাংলা গান গাইবো। ওনারা যদি একটা হিন্দি গান দিতেন আমি অতটা বোধহয় খুশি হতাম না, বাংলা গান গাইবো, বাংলা গান গাইবো। অথচ দেখো আমি কিন্তু শুক্লা, বাঙালি নই। কে বলে রে এইসব কথা, ফালতু কথা যত সব। তা আমি গিয়ে ওনার সঙ্গে ওই বাড়িতে দেখা করতে গেলাম। হ্যাঁ হেমন্তী এসে, উনি এরকম খুব জড়িয়ে ধরতেন, চাটা খাওয়া হলো, গল্প টল্প হলো। আমি দাদা একটা কথা বলবো। কি ভাই বলো। তা আমি বললাম যে আপনার সুরে না বড্ড বাংলা গান গাইতে ইচ্ছে করে, আপনি একটু করুন না। তখন খুব রেগে গেলেন প্রথমে, জানো, হ্যাঁ কি করে সম্ভব, আমি দেশেই থাকি না, আর ওই সব কাজ করতে হলে অনেক সময় দিতে হবে, এ অসম্ভব, হবে না, হতে পারে না। আমি খুব মন টন খারাপ করে চলে আসছি জানো। তখন আস্তে আস্তে হঠাৎ করে চটিটা পরবো এরও সবাই বললাম কি দাদা একটা কথা বলবো। হ্যাঁ কি ভাই বলো। আমি বললাম যে আপনার সুরে একটা বাংলা গান শুনবেন। তখন বলছে কি করে হবে। আমি যে ওনার একটা গান ছিল না, হায় রে বো দিন কিউ না আয়ে, ওই গানটার উপরে আমি পুলকদাকে বাড়িতে ডেকে লিখিয়ে রেখেছিলাম। আমার এসব লুকো কথা সব বলছি জানো। পুলকদাকে বললাম যে এই গানটার সুরটার উপরে একটা বাংলা গান লিখে দিন, তো আমি রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে যাব। তখন পুলকের না এইসব ছিল, আর যেন সেদিন ফিরে না আসে। কি ভাল লাগছে শুনতে। আমি এটা না শোনাবো বলে মনে মনে গেছি। ওই চা ফা খাই এটাই। আর রবিশঙ্করের একটা ইয়ে ছিল, যতক্ষণ তোমাকে না ভালো লাগবে, আচ্ছা ভাই মানে তাহলে মানে এবার তোমরা যাও। দেখুন আমি বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে দরজায়, দাদা একটা কথা বলবো। কি ভাই বলো। তো আমি বললাম একটা গান শুনবেন আপনার সুরে বাংলা গান। কি করে সম্ভব, চোখ বড় বড় করে আমায় বকে দিচ্ছেন। আমি শুনুন না একটা লাইন গাইবো। তখন আমি এই গান, আর না বলছি কোথায় পেলে তুমি এই গান,
আমি কেন আপনার সুরের উপরে পুলকদাকে দিয়ে লিখিয়েছি আমি। এই বল ভিতরে আসো, এই বসলাম, খুব আমাকে ইয়ে করে গানগুলো করে দিয়েছিলেন, কোনো জবাব নেই। এই কথাগুলো না আমি বলতে চাই, কিন্তু বলা হয়ে ওঠে না। আরেকজন খুব ট্যালেন্টেড ছিল ক্লাসিক্যাল মিউজিকের দুনিয়ায়, রাশিদ চলে গেল। উফ, রাশিদের সঙ্গেও আমার ভীষণ ভাব ছিল রে। কি এইটাও জানো, তেজেন টেজেন সবাই, এগুলো তুমি রাখতেও পারো নাও রাখতে পারো। সবাই আমায় বলছে কি যে রাশিদ, এই রাশিদ, আর আমার তো প্রচণ্ড ভালো লাগছে ওর গান শুনে। আমি খালি ভাবছি আহারে যদি একটু কাছে যেতে পারতাম। ছোটবেলার থেকে এই গুণী মানুষদের সঙ্গ পেতে ভালোবাসতাম জানো। তখন এই করতে করতে ঈশ্বর আমার সহায়, তখন হুইল চেয়ার বলে একটা ছবি তপন সিনহা করছেন, আমাকে ফোন করে বললেন তুই আর রাশিদ গাইবি। ও মা, তখন আমাকে আর কে পায়। রাশিদের সঙ্গে ওই গান গাইলাম, তারপর থেকে ভীষণ ভাব হয়ে গেছিল আমাদের সঙ্গে। দিদি বলতে ওই বুঝতো, আমি ফোন করলে প্রথমে দিদি পায়ে লাগি। তো রাশিদ যে এত অসুস্থ জানতে? সব জানতাম, আরও অনেক কিছুই জানতাম, কারোরই কিছু করার ছিল না, কি হবে আর। তো ওর ছেলেটা খুব নাকি ভালো গাইছে, আমি খুব একটা বেশি শুনিনি। রাশিদের মতন মানুষও হবে না, ভালো গাইয়েরা ভালো হয় জানো। উচ্চাঙ্গ সঙ্গীতের দুনিয়াটা কিরকম? ভালো, কর্কশ, নোংরা, কিরকম? নোংরা আমি বলবো না, তবে কর্কশ একটু আছে। তবে আমি যাদের যাদের চিনি তারা এত নরম, এত রসিক, এইগুলো আমাকে খুব মানে টানে। যেমন যেমন তেজেন, তেজেন প্রায় আমাদের বাড়ির ছেলের মতো। ওর বাবা আমার বাবার কাছে আসতেন খুব, একটা সময় অনেক কষ্ট করে বড় হয়েছে ছেলেটা। তারপরে আলী আকবর খান সাহেবের স্নেহ ধন্য হয়েছে ও, খুব ভালো ছেলে জানো। তবে ওই শুনেছি আমি যে ওদের সঙ্গে খুব রেষারেষি। তেজেনকে আমি এত বেশি চিনি আমার কখনো মনে হয়নি। আরেকজন স্বপন চৌধুরী, এই এত ভালো একজন তবলা বাদক, এত গুণী মানুষ, আর কি ভালো মানুষ। তার সঙ্গে আমার আলাপ হয়েছে 69-এ, তুমি অনেক ছোট। তার সঙ্গে আলাপ হলো, আলাপ হওয়ার পরে উনিও আমার গান ভীষণ পছন্দ করতেন। তারপরে একসঙ্গে আমরা স্কলারশিপের জন্য দিল্লিতে গেলাম, ও পেলো আমিও পেলাম। প্রায় বয়সে বোধহয় আমার থেকে কয়েক বছরের বড় হবে, কিন্তু সেই একটা পার্টনারশিপ হতেই পারতো তো। হতে হয়তো পারতো, কিন্তু বিশ্বাস করো গৌতম, আমি কিচ্ছু লুকিয়ে ছুপিয়ে বলছি না, আমার কখনো ওইটা আসেইনি যে ওর সঙ্গে জুড়ে যাই, সংসার হবে, আমার বর হবে। বিশ্বাস করে আমি অকাতরে ঈশ্বরের দিব্যি করে বলতে পারি কোনোদিন মনে হয়নি। কিন্তু আমাদের জানা জানা আনা সবই কিছু আছে। আমি অনেক সময় বায়না করি, হ্যাঁ কলকাতায় এসছো, একবার আমার সঙ্গে দেখা করে যাও, এটা করি। কিন্তু ওই রকম ধরনের একটা বন্ধুত্ব, গভীর শ্রদ্ধা মাখানো, আর বাকি কিচ্ছু আমি জানি না দর্শকরা কীভাবে নেবেন এই কথাটা, কিন্তু আমার মনে আসেনি রে কখনো। যেমন তোমাকে তো আমার খুব ভালো লাগে, তাই বলে কি তোমাকে আবার বিয়ে করতে ইচ্ছে হবে? হবে না কোনো দিনও। রঞ্জন বন্দ্যোপাধ্যায় নাকি একবার বিয়ে করতে চেয়েছিল। আরে ও তো পাগলা, ওর কথা ছেড়ে দাও। প্রায়ই ফোন করে আমাকে এই ব্যাপারে, তুমি কি কথা বলছো, এই আর কি পাগলামো করে, আমার ভালোই লাগে, আমি এনজয় করি। বাট কখনো একটু একা লাগে না, নিঃসঙ্গ লাগে না? এখন মনে হয় যেন, আগে তো কাজের তাড়াটা অনেক বেশি ছিল, এখন তো একটু কমে গেছে। সেই কারণে বাড়িতে বেশিক্ষণ থাকলে একটু, তবে আমি হই না, গানের ঘরে চলে যাই। এই নানান রকম রাগ রাগে, যেরকম ঠাকুরের ঘর থাকে তোমার সেটা গানের ঘর। আমার ওইটা ঠাকুর ঘর, গানের ঘর, ওখানে চলে যাই। যেটা পারছিলাম না তখন, বুঝতে পারছিলাম না, এখন হয়তো ইজি বুঝতে পারছি। আর যারা একটু তবলা টবলা বাজায় ওদের মাঝে মাঝে ডেকে রাখি একটু, যে আমার আবার কি জানো, আমি সম্প্রতি কোথায় রেয়াজ করো, আমি সব পছন্দ করি না। ক্লাসিক্যাল গান মানেই শোনো যে করে সুর আমার একদম ভাল লাগে না রে। আমার গোলাম আলী খান সাহেবের গান ভাল লাগতো, রাশিদকে ভালোবাসতাম। এরা রাশিদ একদিন আমার সঙ্গে গল্প করলো, দিদি আপ রেয়াজ করতে? আমি বলতে না বাবা আমি করি না। তবে রেয়াজ বলতে এইটাই, ধরো একটা কোনো গানের কোনো তান বা কিছু আমার গলায় আসছে না, আমি তো বুঝতে পারছি, সেটা বারে বারে ওইটাই রেয়াজ, প্র্যাকটিস করা।
কখনো আনন্দ ছিল নিরুদের ছন্দে, হৃদয় মাতাল হতো। এটা আমার আসছে না, লতা মঙ্গেশকরের গানটা শুনে আমি খালি ভাবছি এটা হলো কি গে, ডা 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 ডা, এইটা হবে। এই অনেক এইটাকে যদি রেয়াজ বলে তাহলে আমি রেয়াজ করতে রাজি আছি। এটা তো রেওয়াজই, এটা ভাবনার এটা সারাক্ষণ এটার মধ্যে কিন্তু থাকা। না, আমি যে কথাটা বলতে চাই, ঘ্যাঁ করে সুর লাগিয়ে ক্লাসিক্যাল আমার ভালো পছন্দ লাগে। না। এখনকার মধ্যে কৌশিকী কিরম লাগে? কৌশিকী তো দারুণ মেয়ে, ওরে বাবা, সব রকম গান গাইবার একটা ইচ্ছে। তবে আমি যেমন সব রকম গাইতে গিয়ে খেয়ালটার থেকে একটু সরে গেছি, সরে গেছে। কিন্তু ও সরেনি, ওখানে থেকেও করে গেছে। ভারী ভালো মেয়ে গো, খুব ভাল লাগে আমার ওকে। এখনকার যে মিউজিক ডিরেক্টররা, তোমার এত হিট আছে প্লেব্যাকে, এখনকার মিউজিক ডিরেক্টররা ডাকেন না কেন হৈমন্তী শুক্লাকে? খারাপ লাগে না এটা ভেবে যে এত সব কিংবদন্তি লোকরা এক নিঃশ্বাসে ডেকেছে? না, ওরা ইয়াং পিপলরা হয়তো ভাবে উনি রবিশঙ্করের গান গেয়েছেন, আলী আকবর খাঁ সাহেবের গান করেছেন, কিন্তু আমাদের এই গানগুলো বোধহয় ও নিতে পারবে না। কিন্তু আমি পারবো, আমার ডাকে না ওরা। কেননা ওই সময় তো আমি শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, এটাও তো হিট হয়েছিল, হ্যাঁ, এখনো সবাই শোনে। সুপার হিট হয়েছিল। মানে আমি বলছি না আমি খুব ক্ষমতা রাখি, তবে আমার একটা জিনিস বাবার আশীর্বাদে, যাঁরই আশীর্বাদে যখন যে গানটা গাইবো, এটা বাবা খুব বলতে, তখন তুমি সেখানে চলে যাবে। ধরো আমি একটা গাজাল গাইছি, এরকম সুযোগ আমি পাই না বলার, আজকে বলতে গজল এটা গাও তো, তুমি খুব ভালো গজল গাও আমি জানি। 2 লাইন গাইছি। 4 লাইন, 4 লাইন। आशियाने की बात करते हो, दिल जलाने की बात करते हो, आशियाने की बात करते हो। এটা ক্লাসিক্যালের দখল থাকলে এরমভাবে গাওয়া যায়। যখন আমি এই গানটা গাইছি, আমার বাবা বলতেন এরপর তুই এত কীর্তন গাইবি, কিরকম করে গাইবি। আমি বললাম, কেন গাইব? সখী আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি, সখী আমি না হয় মান করেছি। এরকম মানে যখন যে গানটা গাইবে তখন সেই ভাবে চলে যাও। খুব ভালো, মানে খুব কঠিন কাজ এই অবস্থার মধ্যে নিজেকে নিয়ে যাওয়া, যে আমি যদি বোলপুরের কথা এইটা। বলি তাহলে বোলপুরের হ্যাঁ, রাঙামাটির মধ্যে নিজেকে হ্যাঁ, নিয়ে যাওয়া। এইটা আমার বাবা আমাকে খুব বলতেন যে তুমি যদি কীর্তনটাও গজলের মতন করে গাও তাহলে তো হবে না, আর গজলটাকে যদি এইভাবে গাইতে চাও হবে না। নিজেকে মেন্টালি ওই জায়গাটায় নিয়ে যেতে হবে, তাহলে গানটা বেটার আসবে। আর আমি তো চেয়েছি যে আমার যারা জুনিয়র ছেলেপুলেরা এখনকার গান টান এখন এই সময়ের না, না স্বাগতা লক্ষ্মীকে আমি নিজে ফোন করে বলেছিলাম যে আমার জন্য একটা গান বানাতো। ওরা অবাক হয়ে গেছে, দিদি তুমি গাইবে? আমি হ্যাঁ গাইবো। সূর্যোদয়ের দেশে চলো যাই, সূর্যোদয়ের দেশে। নচিকেতাকে আমি বলেছিলাম না, নচিকেতাকে আমার খুব ভাল লাগে। ও ও যেগুলো উল্টো পাল্টা ভাষা ভাষা বলে সেটা ছেড়ে দিয়ে আমি বলছি ওই স্পিরিটটা। হ্যাঁ, আমি বললাম এনার্জি আমার জন্য গান বানাও। ও খুব ভালোবাসে আমাকে, তুমি গাইবে দিদি? আমি হ্যাঁ নিশ্চয়ই গাইবো। কি ভালো গান করে দিয়েছিল, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে এমন, জানি জানি রে ফাগুন মনন মন। খুব সুন্দর গান। তারপরে আরেকটা আরেকটা কি গান ছিল, 4টে গান করেছিলাম নচিদার, নচি এখনো ভালো গান কিছু বানালে, দিদি কি করছো? আমি এই বসে আছি, একটা গান বেঁধেছি শোনো। কি ভালো ভালো গান করে ও তো, পাবলিকলি যেটা করে সেটা কিন্তু আসল নচিকেতা নয়। আমি লেখাটা আসল নচিকেতা যেটা লেখে। কি দারুণ লেখা বলো তো। হৈমন্তী শুক্লা যদি একান্তে হৈমন্তী শুক্লাকে গান শোনাতে চায়, সে কি গান গাইবে? শ্যামা সঙ্গীত। তাই? যেমন যদি সংকটে তারিণী তোর
এই আমি কেঁদে ফেলবো, ভাল লাগে না। কিছু কাঁদলে কোনো অসুবিধা নেই। বলছে কি কমলাকান্তের গান, যদি সংকটে তারিণী তোর কৃপা পাই, তবে কাজ কি আমার সম্পদে। যদি ভক্তের আঁখি বাড়ি এতই ভালোবাসো মা, তবে দে না বিপদ প্রতি পদে পদে। বাহ, এরকম করে কি আমরা বলতে পারি মানা, বলো তো? সত্যি তাই। খুব গভীর কথা কিন্তু। যদি সংকটে তারিণী তোর কৃপা পাই, তবে কাজ কি আমার সম্পদে। সংকটে তারিণী তোর কৃপা পাই। আবার গাইবো তো, তারা তোমার ভরসা বলো কে করে, কে করে। যদি আপন কর্মফল ফলিবে আমারে, তবে তোমার ভরসা বলো কে করে। যদি আমার কর্মফল আমাকেই বর্তাবে, তাহলে তোমাকে আমি ভরসা করবো করবো কেন? কি করে? তারপরে বলছে, যে পথে চালাও তুমি সেই পথে চলি আমি, তবে সুখ দুঃখের ভাগী কেন করিলে আমারে। তোমার এত মানে কি বলবো, এত দর্শকের এত ভালোবাসা পেয়েছো, শ্রদ্ধা পেয়েছো, সবচেয়ে ইম্পর্টেন্ট। শুধু তো জনপ্রিয়তা না, শ্রদ্ধা। সত্যি রে। কিন্তু জীবনে নিশ্চয়ই অনেক সম্মানের দিক দিয়ে অতৃপ্তি থেকে গেছে, পদ্মশ্রী কিংবা অন্য। খারাপ লাগে না এগুলো ভাবলে? খারাপ, আমি ওই আমাকে একটা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেয়া হয়েছে আজ কয়েক বছর আগে থেকে, সেইটা নিয়ে শিল্পী মহলে কত বাজে কথা শুনেছি। ওর কি আছে, সন্ধ্যা দিকে দেয়া হলো না, আরতি মুখার্জি পেলো না, ও কেন? আরে ভাই, আমি কেন আমাকে দিয়েছে আমি জানি না তো। এইটা নিয়ে অনেক আজে বাজে কথা আমি শুনেছি, কানে তুলি না। কি হবে তুলে বলো? লাস্ট রাজ্য সরকারের সম্মান পেয়েছো? হ্যাঁ, ওই যে বঙ্গবিভূষণ, বঙ্গবিভূষণ। ওটা পেয়েছি। একমাত্র বড় পুরস্কার বলতে বাংলার বাইরে থেকে সঙ্গীত একাডেমি পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত পুরস্কার। নাটক একাডেমি তার আগে পুরস্কার, চাষ পেপার দূরের জন্য কিন্তু পেয়েছি। সেটাতেও একটা বিতর্ক দেখা দিল। ওরে সেটা কেন? বাবা, বিরাট সামওয়ান, মানে শিল্পীদের মধ্যে কি খুব জেলেসি কাজ করে, বড় শিল্পীদের মধ্যেও? 100 বার করে। আচ্ছা। তো কিন্তু সন্ধ্যা দিন মধ্যে আমি কখনো দেখিনি। আর আর আমার তো মানে হেমন্তদা, শ্যামলদা, মান্নাদা, এনারা তো আমাকে একদম এরকম আগলে রেখেছিলেন, কোনটাতে ওর ভালো হবে, কোনটাতে ওর ভালো হবে না, এইসব। কিন্তু মেয়েরা একটু কুচুটে হয় না রে, আমি কি না জানি না। তো ওই ওই সময় তো তিনজনই স্টার তখন, সন্ধ্যা, আরতি, হৈমন্তী শুক্লা। এদের সম্পর্ক ভালো ছিল? আর সন্ধ্যাদির সঙ্গে তো আমার ভীষণই ভালো। আর আরতিও আমার বাবাকে চিনতো বলে, আরতি আমার বাবাকে খুব শ্রদ্ধা ভক্তি করতো, আসতো যখন, এখনো এলে পরে দেখা বাবাকে হয়। শ্রদ্ধা ভক্তির সঙ্গে তো মেয়েকে শ্রদ্ধা ভক্তির কোনো সম্পর্ক নেই। না, ওর একটা, আমার মনে হয়, আমি জানি না এটা আমার বলা ঠিক কি না, ওরা অনেক সময় মনে করে কি জানো, যে আমার ক্ষমতার থেকে আমি অনেক বেশি পেয়ে গেছি, ওরা আরও ভালো, কিন্তু সেটা ওরা পায়নি, আমি হয়তো। কিন্তু আমার তো সেটা তো বিচার করবে মানুষ। আমার তো ধরা করার কোনো লোক ছিল না রে। আর আমার বাবা ভীষণ লাজুক মানুষ ছিলেন, পছন্দ করতেন না। আমি যখন কোথাও গাইতে যাব, বাবা না 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 না, এখনই যেও না, তুমি আর একটু রেডি হয়ে তারপর যাও। এইখানে আমি বড় হয়েছি। তো যারা করতে করতো, আমি একবার তখন রেডিওতে খেয়াল আধ ঘন্টার প্রোগ্রাম হতো, আমি পুরো দস্তুর খেয়াল গেয়েছি, তখন রাগ নট ভৈরব গেয়েছিলাম। সন্ধ্যা দিনা গানটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন, হ্যাঁ রে হৈমন্তী, কি ভালো গাইলি নট ভৈরব, এটা কি বাবার কাছে পেয়েছিস, এটা কি তোর বাবার সৃষ্টি করা রাগ, অনেক কথা জিজ্ঞেস করে। আমার এত ভালো লেগেছিল। সন্ধ্যাদি প্রায় গল্প করতেন, খুব ভালো লাগতো গল্প শুনতে। ওনাকে লাস্ট মিনিটে পদ্মশ্রী অফার করা হলো, উনি তো হ্যাঁ, উনি দিলেন তো ওটা খুব আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। কেন সন্ধ্যাদি এই বয়সে এসে, 90 বছর বয়সে ওনাকে পদ্মশ্রী দেওয়া, দ্যাট। এই যে যখন অন্য শিল্পীদের এই জেলাসির খবর
তারা চাইছে ক্ষতি হোক, এগুলো যখন একজন শিল্পীর প্র্যাকটিসের মধ্যে ঢুকে পড়ে তখন মাইন্ডটা ডিস্টার্বড হয়ে যায় না? 100 বার। তুমি একটা আর্টিস্টিক লোক, তোমার তো এটা তোমাকে খোঁচা মারবে, আমাকে তো মারবে, কিন্তু তোমাকেও মারছে। দেখো যে এরা গান বাজনা করে, এদের মধ্যে এত কে পেয়ে গেল কে পেলো না, এইসব কি? তো আমার একদম ভালো। আমার যেমন কবি সুমনের সঙ্গে কিন্তু আমার খুব বন্ধুত্ব, জানো? তাই? কি সুন্দর কথা বলে, কালকে রাত্রেও অনেকক্ষণ কথা হয়েছে আমাদের। আচ্ছা ওর সুরেও তো আমি গান করেছি। আচ্ছা। বুকের ভেতর কথার পাহাড় জমিয়ে রেখে শেষে পাহাড় ভাঙার সাহস পেলাম তোমার কাছে এসে। আমি কার সুরে গাইনি গো। সত্যি। তারপরে আমার যেহেতু ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড, সুমন কিন্তু সেটাও দেখিয়ে দিয়েছে। হঠাৎ যেমন আকাশ জুড়ে অকাল মেঘে বৃষ্টি আসে, তেমনি এসো তেমনি এসো, হঠাৎ যেমন আকাশ চিরে বিদ্যুৎ ছুট ছুটতে আসে, তেমনি এসো। অনেক হয়তো হবে সুমনের গুণ, সুমনের যেটা গুণ সেটা আমি গাইবো, নিশ্চয়ই। নিশ্চয়ই গাইবো। আর আমার বাড়িতে এসে এসে গানগুলো শিখিয়ে দিয়ে যেত প্রায়। রিসেন্টলি ওর একটা ইন্টারভিউ দেখে আমি ফোন করলাম, বলছে যাক আমার আর কিছু চাই না হৈমন্তী, তোমার ভালো লেগেছে, এটাই আমার অনেক ভালো লাগা। কখনো একটু একা লাগে না, নিঃসঙ্গ লাগে না? তুমি যদি বলতে চাও তুমি কেন সংসারী হলো না, এত দেখেছি না সুখের দম্পতি, আমি গাইয়ে বাজিয়ে এদের মধ্যে খুব কম দেখেছি। কি হয় আমরা বলি যে মেয়েরা কেউ একজন পাশে না থাকলে কোনো একজন দাঁড়াতে পারে না। এখন সেই যুগটা নেই রে, চলে গেছে। যে যার নিজের নিয়ে থাকে, যে আমি এটা করি তাহলে ওর ভালো হবে, কেউ করবে না। আমি খুব স্পষ্ট করে এইটা বলছি তোমাকে, এবং আমি নিজেও ফিল করেছি, আমার বাবাকে দেখেছি, এত বড় কথা বলছি। বাবা যত মিউজিক্যাল, মা তত নন মিউজিক্যাল ছিলেন, জানো? তা কী হবে, কি করে মিল মহব্বত হবে? এই যে তুমি আমার গানগুলো এত মন দিয়ে শুনছো, কি ভালো লাগছে, সবাই শোনে না। আমি যে গাইছিলাম, তবে তোমার ভরসা বলো কে করে, কে করে, যদি আপন কর্মফল ফলিবে আমারে, তবে তোমার ভরসা বলো কে করে। হেমন্তী শুক্লাকে নিয়ে যদি কখনো বই লেখা হয়, সেই বইয়ের নাম কি হবে? একজন একটা করেছিল, ফালতু, ভালো হয়নি। এদের তারা এখনো সারেঙ্গিটা বাজে করেছে, এখনো সারেঙ্গিটা বাজছে। আর এছাড়া ঠিকানা না রেখে, এই যে গানগুলো খুব হয়েছে আর কি। আরেকজনের কথা বলি, শৈলেন মুখোপাধ্যায়, যার সুরে আমি প্রথম বাংলা গান করেছিলাম। সেই সেই লোকটাও ভীষণ ভালো ছিলেন। এ তো কান্না নয় আমার, কি রোম্যান্টিক, এ যে চোখের জলের মুক্তহার, আমার পড়তে ভালো লাগে বধূ তোমারই পথ চেয়ে। একটা হিট গান ছিল শূন্য এ বুকে পাখি মোর। হ্যাঁ, এটা একটা ছবিতে গিয়েছিলাম সেই দিন, ভেরি রিসেন্ট, এই কয়েক মাস আগে। ওই ওই লেখক, ভদ্রলোক, ভদ্রলোক বলবো না, আমার বাবার বয়সী, কি নাম বলো না, যে দাঁতগুলো ভাঙা ভাঙা মতন। অনেকে সিনিয়র, যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। হ্যাঁ, শীর্ষেন্দু, হ্যাঁ। শীর্ষেন্দুদা, আমি ওনাকে চিনি, সবাই যেরকম চেনে। হঠাৎ রবীন্দ্র সদনে ওরকম ওইরকম বসে আছি আমি, হঠাৎ শীর্ষেন্দুদা এলেন। আমি একবার ভাবছি কাছে যাব, কি ভাল লাগে ওনাদের। হঠাৎ এই হৈমন্তী শোনো শোনো, শূন্য এ বুকে আমি অনেকের মুখে শুনেছি, তোমারটা আমার বেস্ট লেগেছে। এটা কত বড় পুরস্কার! কি হবে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, দরকার নেই। কত বড় পুরস্কার দেখে। শীর্ষেন্দুদার জন্য আরেকবার গাও, সুন্দর অনুষ্ঠানটা দেখবেন, নিশ্চয় ওই অনুষ্ঠান। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিলে সকালের সুর, ভুলে গেছি, অকালে ঝরিয়া যায়, শূন্য এ বুকে পাখি মোরায়,
ফিরে আয় ফিরে আয়, তুই নাই বলে ওরে উন্মাদ এক মুডে গাইছে, তারপরে যখন বলি তুই ফিরে এলে তখন তো এক্সপ্রেশনটা আলাদা হবে, ওইগুলো আমি একটু ভেবে ভেবে গেয়েছি। খুব ভালো। এখনো এইসব গানগুলো কালোজয়ী গান। সত্যি। আবার নতুন করে কেরিয়ার শুরু করতে হলে হৈমন্তী শুক্লা কিভাবে শুরু করতেন? এ বড় কঠিন প্রশ্ন রে গৌতম। আমি আমি যাই চাই নাই চাই, আমি গান গাইতে চাই, আর আমি কিচ্ছু চাই না। যে আমাকে যত দুঃখ ব্যথা দিক বা যত সুখ দিক, এই যে গাড়িতে গিয়ে কত বড় বড় হোটেলে এই এই আমাকে কিচ্ছু টাচ করে না, বিশ্বাস কর মানা। আমি ভাবি আমি একটু গান গাইবো কোথায়, আমাকে একটু গাইতে দাও। ভিতরে অনেক কিছু গজগজ করছে, সেগুলো একটু প্রকাশ পাক আমি চাই। এখন তো অনেকটা বয়স হয়েছে, এখন খুব ইচ্ছে করে জানো, যে গান দিয়ে আমার সমস্তটাই আমি সকলকে বোঝাতে চাই। সেই সময়টা চলে গেছে, আর হয়তো হবে না এই জীবনে। আবার আমি যখন যদি আবার মানব জন্ম হয়, আমি গানই গাইবো, আর কিচ্ছু করবো না। কিন্তু এরম কোনো ভয় হয় না যে কোনো একদিন আসবে হয়তো আমি গান গাইতে পারছি না, হয়তো গলায় সুর লাগছে না? হ্যাঁ, ওটা তো ভয়ই হয়, কিন্তু আমি অনেক রকমভাবে তোমার এখানে বসে প্রমিস করে যাচ্ছি আমার এমন দিন আসবে না যেদিন আমি গাইতে পারবো না। আমার তো অনেকটা বয়স হয়েছে, কিন্তু আওয়াজটা তো এই যে সকলে বলে কি তোমার পায়ে ব্যথা পায়ে ব্যথা, কিন্তু পায়ে ব্যথা না হয়ে যদি গলায় ব্যথা হতো, ওইটা ভেবে আমি শান্তি পাই যে ঠাকুর তো আমার গলাটা ঠিক জায়গায় রেখে দিয়েছেন। আরেক জায়গায় আমি গান গেয়ে আসছি, এরকম খোঁড়াতে খোঁড়াতে আসছি পায়ে ব্যথা বলে, বলে দিদি আপনার পাটা যাক, গলাটা এরকম থাকলেই হবে। চমৎকার এইটা বলেছেন। তো ঈশ্বরের আশীর্বাদ, তাই না? কিন্তু এই গানের ঠাকুর ঘরে থাকারও তো একটা লিমিট আছে। গানের ঠাকুর ঘর থেকে বেরিয়ে তো আবার রাত হয়, সূর্য হয়, সেই সময় কি মনে হয় না যে একটা কিছু অবলম্বন রাখা উচিত ছিল? আমার চাই না, গানই আমার অবলম্বন। যখন খুব মন খারাপ হয়, খুব করে গান গাই, তান সাদি, তখন আবার কোথায় যেন চলে যাই। জীবনের সবচেয়ে দুঃখের দিন কোনটা? জীবনের সবচেয়ে দুঃখের দিন আমার বাবা যখন যেদিন চলে গেলেন। আমার বাবাটা বড্ড ভালো ছিল রে, যে মিউজিক ছাড়া কিচ্ছু বুঝতেন না। আমার বাবাও জীবনে ওনার নামে কিছুই তো পান। স্কলারশিপও আছে। হ্যাঁ আছে, কিন্তু আমার বাবাকে না কেউ চিনতে পারেনি আমার মনে হয়। মানুষটাও এত ভালো ছিলেন। আমার তো মনে হয় আমার স্বভাবের মধ্যে যদি এতটুকু কিছু ভালো থেকে থাকে, সবটাই বাবার থেকে এসেছে। এটা আমি মানি, বিশ্বাস করি। বাবাকে দেখেছি তো এত, আর বাবা আমার ভীষণ প্রিয়। আমরা 4টে বোন, সব ভাই বোনেদের মধ্যেই তো বাবার স্নেহ ভালোবাসা ভাগ হয়েছে, কিন্তু আমার দিকটা একটু অন্যরকম ছিল। সেটাই যে বাবা যে গানটা আমাকে শিখিয়ে যে তৃপ্তিটা পেতেন একটা, সেই জিনিসটা ভীষণভাবে বাবা খুশি থাকতেন, এবং আমিও বাবা বাবা করে এখনও ওদের সবার কাছে সব সময় বাবা। মাকে হয়তো অতটা বলি না, কিন্তু বাবা 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 করে। আমার বাবা দেশের কাজও তো করতেন। হ্যাঁ জানি, পড়েছি। এই বয়সে এসে মনে হয় যে এমন কোনো কথা যা আমার বলে যাওয়া হলো না? আমি এত বক বক করি না, আমি সবটাই বলে দিতে ভালোবাসি রে, কিছু রাখিনি ভেতরে। এই যে তোমার সঙ্গে এত গল্প করছি না, কিছু ভেতরে রেখেই বলছি না। না, আর আমি ওরা ঢং ঢাং করতে পারি না, এই না শোনো বসো, আমার পছন্দ হয় না। আমি যেমন আমি তেমন। হৈমন্তী, আমরা প্রায় অনুষ্ঠানে একদম শেষ দিকে এসে গেছি। একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো তোমার। গাইছি, আমি একটা ছবিতে গিয়েছিলাম, সেখানটাও সবাই আমার কাছে শুনতে চায়। আচ্ছা। ওই অপর্ণা সেনের লিপে ছিল, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। বাহ, কি প্রেম বলো। চমৎকার। একটা ছোট্ট ইয়ে বাকি আছে, ফর্মালিটি, 1 সেকেন্ড। আর কি বিচ্ছিরি করে সব রবীন্দ্রসঙ্গীত গুলো গায় না, এই পরবাসে রবে কে, কি দারুণ একটা একটা গান। সেকেন্ড রবীন্দ্রসঙ্গীত গাইতে বলো, শেষ করার এ পরবা, একই স্টাইল।
আমি যদি গাইবো এর এ পরবাসে রবে কে, হ্যাঁ রে কত জিনিস, এত কেন? কি করো হেমন্তদি, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। এটা একটা কুচিনার পক্ষ থেকে বাহ, একটা ছোট খুব সুন্দর, খুব সুন্দর। করো। আর এটা আমার পক্ষ থেকে তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তোমার করো। এখানে আসছি যে সকাল থেকে অন্যরকম ছিলাম জানো, যে তাও একটু হাঁটুর ব্যথা হ্যাঁ, পেয়েছো আর হাঁটুতে। তাও ভয় পাচ্ছিলাম যে কি জানি কি বোধহয় প্রশ্ন করবে, আমি বোধহয় উত্তর দিতে পারবো না। সহজ কোনো প্রশ্ন। খুব সহজ, তুমি যে এত সহজ এটাও আমি জানতাম না। খুব হেমন্তদি, ভালো, থ্যাংক ইউ। একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ হোক। আরেকটা রবীন্দ্রসঙ্গীত কোনটা গাইবো বলো না? আমি রবীন্দ্রসঙ্গীতগুলো চর্চায় আসে না, কিন্তু যখন আমার ভাল লাগে না তোমার তখন। নিজের গান দিয়েও শেষ করতে পারো, যেটা মনে করবে, যে কোনো গান। গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, এটা আমারই সুর করা। লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। বাহ, হেমন্তদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের আমার এখানে খুব আসার ভালো জন্যে। লাগলো জানো। খুব ভালো লাগলো যে এখানে আড্ডাজীবী অনুষ্ঠানে আজকে হেমন্তী শুক্লা এসেছিলেন, আপনারা দেখলেন। এরকম প্রণম্য একজন সঙ্গীত শিল্পী, সবার খুব কাছে, সবার শ্রদ্ধেয়। পরের এপিসোডে আবার কোনো একজন কোনো বরণীয় কাউকে আমরা আনার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।